দুই সাবজেক্টে ফেল করেছে মিম আর রাজ। এটা কি হলো? আমরা তো খুব সুন্দর এক্সাম দিয়েছি, তবুও কেমনে ফেল করলাম? রাজ, একটি জিনিস বুঝেছিস মিম তুই? মিম, কি জিনিস? রাজ, আমাদের কোন স্যারের সাথে সমস্যা হয়েছিল মনে আছে কি তোর? মিম, সমস্যা মানে বুঝলাম না, কি বলতে চাইছিস? রাজ, রফিক স্যারের সাথে আমার সমস্যা হলো না সেই দিন ক্লাসে? মিম, কখন রে? রাজ, আরে বাল, স্যার বলল না রাজ তুমি খারাপ মেয়ের সাথে ঘুরতেছো, এটা কিন্তু ঠিক না। মিম, বলেছে। রাজ, কিন্তু আমি উল্টো পাল্টা উত্তর দিলাম না। আমি কার সাথে ঘুরবো না ঘুরবো আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? মিম, বলেছিস। রাজ, আবার বললাম না আপনার কাজ আপনি করুন, আমার সম্পর্কে মাথা গলাতে হবে না। মিম, রাজ, স্যারও কিন্তু আর সেই দিন আর কোনো কথা বলেনি, কারণ স্যারও অপমান হয়েছে আর লজ্জা পেয়েছে সেই কারণেই। মিম, ওহো, সেই কারণে ফেল করিয়ে দিয়েছে ওনার দুইটা সাবজেক্টে আমাদের। রাজ, রে, এখন কি করবি বল? মিম, অফিস রুমে চল এখনই। এরপরে দুজনেই অফিস রুমে যাইতে থাকে। রাজ, আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো আমরা? স্যারেরা, ওয়ালাইকুম সালাম। ভিতরে আসো। রাজ, স্যারের একটি কথা বলার ছিল। কথাটি রাজ কলেজের প্রিন্সিপাল স্যারকে বলল। স্যার, বলো কি বলবা? রাজ, আমি আর মিম দুইটা সাবজেক্টে ফেল করেছি কিন্তু। কিন্তু স্যার, কিন্তু আবার কি? মিম বলে ওঠে। মিম, স্যার, আমরা এই দুইটা সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের ফেলের কোনো প্রকার সম্ভাবনাই নেই। স্যার, কিন্তু তোমার রফিক স্যার তো খাতাতে কেটেছে, ওনার তো ভুল হবার কোনো কারণ নাই। রাজ, ভুল তো মানুষেরই হয় স্যার। তখনই রফিক স্যার বলে ওঠে। রফিক স্যার, এই বেয়াদব ছেলে, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি কি নেশা করে তোমার খাতাটি কেটেছি? রাজ, আমি তো আপনাকে নেশা করার কথা বলিনি, আমি বলেছি মানুষেরই ভুল হয়। রফিক স্যার, আমার ভুল হয়েছে? হ্যাঁ, চুপ করো তোমরা এখন। প্রিন্সিপাল স্যার, সবাই স্যারের কথা শুনে চুপ হয়। প্রিন্সিপাল স্যার, তোমরা দুজনে এখন কি চাও বলো? মিম, আমাদের খাতা আমরা দেখতে চাই স্যার, আমাদের কোথায় ভুল হয়েছে দেখতে চাই। প্রিন্সিপাল স্যার, ওহো, রফিক স্যার, এদেরকে খাতা দেখান তো কোথায় সমস্যা, কী কারণে ফেল করেছে। তখনই রফিক স্যার বলে ওঠে। রফিক স্যার, স্যার আপনিও আমাকে বিশ্বাস করতেছেন না? এত দিন ধরে এই কাজ করে যাচ্ছি, কেউ একটি ভুল ধরতে পারলো না, আর সেই কি না। প্রিন্সিপাল স্যার, সমস্যা নাই, ওদের মনের ভুল ভেঙে যাবে দেখলে। রফিক স্যার, না স্যার আমি পারবো না। এই মেয়েকে জানেন স্যার, হোটেলে হোটেলে ভাড়া খাটে, দেহ ব্যবসা করে, ওদের পড়াশোনার টাইম কোথায় আরও বলেন শুনি। আর রাজের কথা বলতেছেন, ও কোনো দিন পরীক্ষায় পাশ করেছে? আমার বোঝা শেষ স্যার, এই খারাপ মেয়েটি এই রাজকে উল্টা পাল্টা বুঝাইছে। যেই মেয়ে কিনা ছেলের খোঁজে খোঁজে দেহ বিরিয়ে দেয়, সেই মেয়ে কিভাবে ভালো পড়াশোনা করবে? স্যারের এমন কথা শুনে মিম ও রাজ বলে ওঠে। মিম, স্যার আমাকে কিন্তু এখানে ছোট করা হচ্ছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে, আর একবার এই কথাগুলো বললে আমি ইফটিজিং মামলা করব। আপনার লজ্জা করে না আপনার মেয়ের বয়সী মেয়ের সাথে এমন নোংরা ভাষায় কথা বলতে? রাজ, আপনার মন মানসিকতা এত নিচে স্যার, ছি 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 ছি। আপনাকে সম্মান করতাম, আর আপনি সত্যি জেনে না জেনে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন মন্তব্য করেন, লজ্জা থাকা দরকার। মিম, প্রিন্সিপাল স্যার আপনার সামনে এমনভাবে কথা বলবে স্যার, আমি ভাবতেও পারি নাই। এত কথা বলার দরকার নাই, তোমরা কেমন আমি ভালো করেই জানি রফিক স্যার। তখনই প্রিন্সিপাল স্যার বলে ওঠে। প্রিন্সিপাল স্যার, রফিক সাহেব বেশি হচ্ছে কিন্তু, ওরা এখনও ছোট, আপনি ওদের দুজনের খাতা বের করে এখনই দেখান। স্যারের এমন কথা শুনে রফিক স্যার কি বলবে আর বুঝতেছে না, কারণ উনি হেড, ওনার উপরে কথা বললে চাকরি শেষ। রফিক স্যার, আচ্ছা আমি বের করে আনতেছি। এটা বলে রফিক স্যার একটি রুমে চলে যান খাতা আনতে। প্রিন্সিপাল স্যার, তোমরা দুজনেই বসো, খাতা নিয়ে আসুক তোমাদের। স্যারের কথা মতো দুজনে বসে পড়ে। প্রায় 10 মিনিট পর রফিক স্যার, এই নাও খাতা তোমাদের। এরপরে দুজন দুজনের খাতা দেখতেছে, যেই প্রশ্ন হয়েছে সেইগুলোর কেটে দিয়েছে। স্যার ইচ্ছে করেই এমন করেছে। খাতা দেখে মিম বলে ওঠে। মিম, প্রিন্সিপাল স্যার দেখেন এইগুলো সব সঠিক উত্তর, তবুও কেটে দিয়েছে। প্রিন্সিপাল স্যার, আচ্ছা দাও দেখি, এই সব উত্তর তো সঠিক আছে, কিন্তু কেটে দিল কেন? কি ব্যাপার রফিক সাহেব, এইগুলা কি? রফিক স্যার নিশ্চুপ।
প্রিন্সিপাল স্যার কি হলো, কথা বলছেন না যে? রফিক স্যার নিশ্চুপ। ঠিক তখনই মিম বলে ওঠে যে, স্যার, রফিক স্যার আমাকে ধর্ষণ করতে চেয়েছে। প্রিন্সিপাল স্যার কি বলো এইসব মিম? তোমাকে রফিক সাহেব এই কথাটি বলেছে? মিম স্যার। প্রিন্সিপাল স্যার কেমনে কি আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলো। মিম তবে শুনুন, আমাকে যে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে সেটা কেউ বিশ্বাস করে না। সবাই এখন আমাকে মনে করে আমি পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে আমি ছেলেদের ব্যবহার করি, সবাই এটাই মনে করে। ঠিক তেমনি আমাদের রফিক স্যারও মনে করে। তো একদিন আমি কলেজে আসা মাত্রই স্যার আমাকে ডাকে, রফিক স্যার, এই মিম এইদিকে আসো তো একটু। স্যারের কথা মতো আমিও যাই স্যারের কাছে। তখন স্যার বলে, চলো ওই রুমে কথা আছে একটু। আমিও না করি না, স্যার মানুষ, কিন্তু রুমে এসে স্যার দরজা বন্ধ করে দেয়। আমি বলি, স্যার দরজা বন্ধ করলেন কেন? রফিক স্যার, কেউ যদি শুনে ফেলে কথা, তাই। ওহো আচ্ছা, বলেন তবে কি বলবেন আমাকে? রফিক স্যার, কী সব শুনতেছি, সব কি সত্যি নাকি? তুমি নাকি দেহ ব্যবসা করো? আমার কিন্তু তোমাকে সেই লাগে। স্যার কি বলতেছেন এইসব আপনি? রফিক স্যার বলল, আরে পাগলি, ভয় পেও না, আমি কাউকে কিছুই বলবো না, সব কিছুই গোপন থাকবে। ছি 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 স্যার, আপনি এসব বলতে পারলেন? রফিক স্যার, ছি ছি, এর কি আছে, তুমিও মজা পাবে, আমিও। আপনি স্যার হয়ে আমাকে এইসব অফার দিতেছেন, আমি ভাবতেই পারতেছি না। রফিক স্যার বলল, কত টাকা চাই বলো তোমার? তবুও তোমার দেহটাকে আমি চাই আজকে। এই কথাটি বলার সাথে সাথেই আমি স্যারকে থাপ্পড় দিই আর ওখান থেকে বেরিয়ে আসি। স্যার, প্রিন্সিপাল স্যার, ওহো এই ব্যাপার, আগে বলবে নাকি রফিক সাহেব? এসব কি সত্যি বলতেছে মিম? রফিক স্যার, না স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই মিম বলে ওঠে, মিম, আচ্ছা আমি না হয় আপনাকে ফাঁসালাম, আপনি আমার আর রাজের খাতা এমন করে কাটলেন কেন? রাজ, ওহো আজ বুঝলাম কেন তোমার সাথে আমাকে মিশতে বারণ করে। এই জন্যই আমাদের সাথে ক্লাসে ঝগড়া লাগাইছিল। মিম রাজ, আমাকে আগে বলো নাই কেন? একে ওখানেই শেষ করে দিতাম। প্রিন্সিপাল স্যার, এই চুপ করো তোমরা। রফিক সাহেব, আপনি যদি একজন শিক্ষক হয়ে এমন কাজ করেন তবে আপনার ছাত্রছাত্রী কি শিখবে? আপনার মন মানসিকতা এত খারাপ, আমি তো ভাবতেই পারতেছি না। ছি 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 ছি। আপনাকে আমরা কলেজ থেকে 5 মাসের জন্য সাসপেন্ড করলাম। রফিক স্যার, প্লিজ এমন কাজ করবেন না স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন প্লিজ। প্রিন্সিপাল স্যার, আপনার মতো লোকের কোনো ক্ষমা নেই। রফিক স্যার, প্লিজ আপনার হাত জোর করতেছি। প্রিন্সিপাল স্যার, আপনি এখন আসতে পারেন। আজ থেকে 5 মাস পরে কলেজে আপনি আসবেন। এই 5 মাসে কোনো বেতনও পাবেন না। রফিক স্যার আর কোনো কথা না বলেই কলেজ থেকে বেরিয়ে পড়ে। রাজ, ধন্যবাদ স্যার আমাদের সুন্দর বিচার দেওয়ার জন্য, অনেক খুশি হলাম আপনার। প্রিন্সিপাল স্যার, সত্যি কখনো হার মানে না। আর মিম, আমিও বিশ্বাস করি তুমি এমন না। তোমাদের জন্য দোয়া রইল। মিম, ধন্যবাদ স্যার আপনাকেও। এরপরে মিম রাজ দুজনে বাহিরে আসে, এসেই দেখে রফিক স্যার দাঁড়িয়ে আছে। তখনই রফিক স্যার বলল, কাজটি ভালো করো নাই দুজনে, এর জন্য তোমাদের খুব পস্তাতে হবে। রাজ, আপনি স্যার না হলে এতক্ষণে আপনার লাশ পড়ে থাকতো। মিম, চল, ওইসব খারাপ মানুষের সাথে কথা বলতে নেই। রফিক স্যার, খারাপ মানুষ বলছো না? আমার রূপটা দেখবে এখন আমি কতটা খারাপ। ঠিক তখনই রাজ গিয়ে শার্টের কলারটা ধরে বলে, রাজ, একদম চুপ থাক, না হলে পুঁতে ফেলবো তোকে। তোকে অনেক সম্মান করেছি, বুঝেছিস? আর তুই এখন আমাদের স্যারও না, তোকে মারলেও কেউ কিছুই বলবে না। মিম, এরা ছাড়ো, সবাই দেখতেছে। মিমের কথা শুনে রাজ ছেড়ে দেয়। রাজ, আর একদিনও মিম সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে তোর মুখ বন্ধ করে দিব। রাজের এমন ব্যবহার দেখে কলেজের সবাই অবাক হয়ে যায়, কারণ স্যারের সাথে এমন ব্যবহার কেউ আগে করেছি নোটিশ, এটা বাস্তবের সাথে কিন্তু মিল নেই। তবে হ্যাঁ, অনেক স্যার আছে এমন কাজ করে মেয়েদের সাথে, নষ্ট করার চেষ্টা করে। কেউ বাস্তবতা ভেবে নিও না, শুধুমাত্র গল্পই ভেবে নিও। এরপরে আরও কোনো ক্লাস না করে রাজ আর মিম একটু রংপুর শহরে ঘুরতে যায় মনটা ফ্রেশ করার জন্য। রাজ, আচ্ছা একটি কথা বলি মিম। মিম, বল। একটি কেন, 1000টা বল। রাজ, তোর খারাপ লাগে না সবাই যে এইসব কথা বলে? মিম, লাগে, কিন্তু কি করব বল। রাজ, মন খারাপ করিস না, আমি আছি তো। মিম, তুই আর কতদিন থাকবি বল। রাজ, যদি রাখিস সারা জীবন থাকতে চাই।
মিম, না বাদ দে এইসব কথা। রাজ, বাদ দিব কেন? আমাকে বিশ্বাস করতে পারিস। মিম, বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে রে রাজ। রাজ, ওহ আচ্ছা, আমি কি অমন রে? মিম, জানি না আমি। আমার সম্পর্কে এখনও তুই কিছু জানিস না। রাজ, মানে কি জানি না? মিম, অনেক কিছু জানিস না, বাদ দে এইসব কথা। রাজ, নে তোকে আজ বলতেই হবে। মিম, ভালোবাসা সম্পর্কে আমার কাছে কোনো কথা বলবি না কখনো। রাজ, কেন বলবো না? 1000 বার বলবো। মিম, আমি না করেছি না বলতে? রাজ, বলবো ভালোবাসা সম্পর্কে অনেক কথা। মিম, না। রাজ, হ্যাঁ বলবো। তখনই মিম ঠাস করে রাজকে একটা চড় মারে। তোকে বলেছি না না বলতে? তোরা ছেলেরা সবাই এক। তোকে ভালো মনে করেছিলাম, তুইও খারাপ। এটা বলেই মিম রাজের কাছ থেকে উঠে চলে আসতে ধরে। কিন্তু রাজ, আমাকে থাপ্পড় দিলি? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। কে কথা শোনে কার কথা? মিম কোনো কথা না শুনেই চলতে থাকে। আবার দৌড় দিয়ে রাজ মিমের কাছে চলে যায়। মিম, আমার সামনে থেকে সরো। রাজ, রাজ, না আমি সরবো না। মিম, আমি বাসায় যাব, সরো। এটা বলেই মিম রাজকে ধাক্কা মেরে দৌড়ে যখন যাইতে ধরবে, ঠিক যখনই রাস্তা পার হবে, ঠিক তখনই একটি ট্রাক এসে ধাক্কা মেরে সব কিছু যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মিমকে ট্রাকটি ধাক্কা দেওয়ার সাথে সাথে এরা চিৎকার করে ওঠে আর সাথে সাথে মিমের কাছে চলে যায়। গিয়ে দেখে মিমের হুঁশ নেই, অঝরে রক্তক্ষরণ হচ্ছে, মাথায় ভীষণভাবে আঘাত পেয়েছে মিম। রাজ, এই মিম, মিম কথা বলো প্লিজ, আমার ভুল হয়েছে। হাজারো চেষ্টায় যেন মিমের জ্ঞান ফিরতেছে না। এরপরে মিমকে রংপুর হাসপাতালে নিয়ে আসা হয়। রাজ, ডাক্তার ডাক্তার, মিমকে বাঁচান প্লিজ। দেখেন না, ও কথা বলতেছে না। ডাক্তার, আপনি এখানে থাকুন, আমরা দেখতেছি কি করা যায়। রাজ, দেখেন প্লিজ। এর মধ্যেই মিমের বাবা মা চলে আসেন, এসে কান্না করতে শুরু করে। আমার মেয়ের কি হয়েছে বাবা, বলবে একটু প্লিজ? মিমের মা। রাজ কি উত্তর দিবে ভেবেই পাচ্ছে না। কি হলো বলো? রাজ, আসলে আন্টি, মিম রাস্তা পার হবার সময় একটি ট্রাক এসে ভীষণভাবে ধাক্কা মারে মিমকে, আর পড়ে এই অবস্থা। মিমের বাবা মাও রাজের কথা চলাকালীন অবস্থায় ডাক্তার চলে আসে অপারেশন রুম থেকে। ডাক্তার, আপনি কি রোগীর বাবা মা? মিম আমাদের মেয়ে। কি হয়েছে একটু বলবেন প্লিজ? মিমের বাবা। ডাক্তার, ওনার 2টি চোখই অন্ধ হয়েছে আর 2টা কিডনি ড্যামেজ হয়েছে। ডাক্তারের কথাগুলো শুনে সবার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাজ, ডাক্তার কি বলতেছেন আপনি এইসব? ডাক্তার, যা বলেছি সব কিছুই সত্যি। 24 ঘন্টার ভিতর যদি না পাই তবে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে মিমের বাবা মা দুজনেই বোবা হয়ে যাওয়ার মতো হয়ে যায়। কি করবে এখন? কোথায় পাবে এই সব কিছু? ঠিক তখনই মিমের মা বলে ওঠে, ডাক্তার সাহেব, এইগুলোর জন্য মোট কত টাকা লাগবে আনুমানিক? ডাক্তার, কম করে হলেও 1 কোটি টাকা। এত টাকা কোথায় পাবো আমরা? মিমের বাবা। ডাক্তার, সেটা আমি জানি না, তা না হলে পরে রোগীকে বাঁচানো মুশকিল হবে। রাজ, ঠিক আছে ডাক্তার, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এটা বলে মিমের বাবা মাকে সাথে নিয়ে একটু বাহিরে আসে রাজ। আঙ্কেল, কি করবেন এখন? জানি না বাবা, আমার বাড়ি ঘর সব কিছু বেচে দিলে 40 থেকে 50 লক্ষ টাকা হবে, এর চেয়ে নেই। রাজ, আমার কাছে হবে 10 থেকে 12 লক্ষ টাকা। আর বাকি টাকা কোথায় পাবো বলেন? তখনই মিমের বাবা বলে ওঠে, ওয়েট, হাসিবকে ফোন দে আগে। রাজ, হাসিব আবার কে? একটু ওয়েট করো, পরে বলতেছি। এরপরে হাসিবকে ফোন দেয়। প্রায় 2-3 বার পরে ফোন রিসিভ করে হাসিব। কে বলতেছেন? আমি মিমের বাবা বলতেছি। বাবা, তুমি ভালো আছো হাসিব? হ্যাঁ, ভালোই আছি। কি বলবেন বলেন, আমার সময় নেই। বাবা, মিম তো অ্যাক্সিডেন্ট করেছে, এর ফলে 2টি চোখ আর কিডনি ড্যামেজ হয়েছে, এর জন্য 1 কোটি টাকার দরকার। হাসিব, তো আমি কি করব শুনি? আপনার মেয়ে আপনি দেন। তুমি তো বিয়ে করবে মিমকে, সব কিছু তো ঠিকঠাক করাই আছে, তুমি তো সাহায্য করতে পারো। হাসিব, আমি পাগল নাকি? হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করব আর এইরকম অসুস্থ মেয়েকে? ফোন রাখেন, ডিস্টার্ব করবেন না। এটা বলে হাসিব ফোন কেটে দেয়। হাসিবের এমন ব্যবহার দেখে, কথা শুনে মিমের বাবা কান্না শুরু করে দেয়। রাজ, আঙ্কেল, আমাকে সব কিছু খুলে বলুন তো, এই হাসিবকে আর মিমের সাথে কি সম্পর্ক ওর? অনেক কাহিনী বাবা, শুনে কি করবা? রাজ, বলেন দয়া করে। এরপরে মিমের মা সব কিছু প্রথম থেকে যা হয়েছে এখন পর্যন্ত সব কিছুই খুলে বলে রাজকে। এই সব শুনে রাজ হতবাক হয়ে যায়, কারণ মিম এই সব কিছুই বলেনি।
রাজকে? রাজ ঠিক আছে আঙ্কেল, আপনি এখানে থাকুন, আমি দেখছি কি করা যায়। এরপরে রাজও চলে যায়। মিমের বাবা মাও খুঁজতে থাকে কোথাও টাকা পয়সা পাওয়া যায় নাকি। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে আবার হাসপাতালে আসে মিমের বাবা। ডাক্তার, আমি মনে হয় পারবো না আমার মেয়েটাকে বাঁচাতে। ডাক্তার, আরে কি বলেন, আপনার মেয়ের তো অপারেশন হয়েছে 2 ঘন্টা আগে, এখন সুস্থ আছে। কি বলেন এইসব ডাক্তার? আমি তো কিছুই করলাম না, টাকা পয়সা কিছুই দিলাম না। ডাক্তার, ওইসব বাদ দেন, আপনার মেয়ে এখন সুস্থ, এটাই বড় কথা, বুঝলেন? ডাক্তার ঠিক আছে। ডাক্তার, আপনার মেয়ের কাছে যাইতে পারেন, কিন্তু ডাকবেন বা কথা বলবেন না, ঠিক আছে ডাক্তার? এরপরে ডাক্তারের কথা মতো মিমের কাছে চলে যায় দুজনে। গিয়ে দেখে মিম ঘুমাইতেছে। এরপরে এইভাবেই দিন যেতে লাগলো। প্রায় 1 মাস পরে আজ মিম পরিপূর্ণ সুস্থ। আজ মিমকে নিয়ে বাসায় যাবে ডাক্তার। আপনি এখন কেমন আছেন মিস মিম? মিম, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ডাক্তার, আপনি দেখে শুনে রাস্তায় চলাচল করবেন, বুঝেছেন? মিম, অবশ্যই। ডাক্তার, আপনারা এখন নিয়ে যেতে পারেন মিমকে। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে বাঁচানোর জন্য মিমের বাবা ডাক্তারকে ধন্যবাদ দিবেন না, এটা আমাদের দায়িত্ব, বুঝেছেন? বাবা বুঝেছি। এরপরে মিমকে নিয়ে আসে তারা। বাবা মা বাসায় এসেই মিম বলে, মিম বাবা দাও তো একটু রিপোর্টটা দেখি আমার। ঠিক আছে মা, এই নে। মিম রিপোর্ট দেখি অবাক, এত কিছু হয়েছিল আমার, বাবা মা এত টাকা কোথায় পেল? অনেক প্রশ্ন জমে যায় মনে মিমের। কৌতূহলবশত মিম বাবা মাকে বলে ওঠে, মিম এত টাকা কোথায় পেলে বাবা? পরে শুনিস মা সব কিছু, আগে রেস্ট নিয়ে নি এখন। মিম, না আমি এখনই শুনবো, বলো কি হয়েছে। মিমের এমন জেদের কাছে বাবা হার মেনে সব কিছুই বলতে থাকে কি কি হয়েছিল। মিম, বাবা ওই ছেলেটি আর আমাকে দেখতে আসেনি? বাবা, না মা, আর আসেনি ছেলেটি তোকে দেখতে। মিম, ও আচ্ছা, ও মনে হয় ভয় পেয়েছে তাই আসেনি। আর পরে মনে হয় মিম বলতেছে, বাবা এখন রেস্ট নে মা, প্লিজ, তুই অনেক অসুস্থ। মিম, ঠিক আছে বাবা, আমি ঘুমাচ্ছি। এই বলে মিম ঘুমিয়ে যায়। এইভাবে আরও 10 দিন কেটে গেল। আর রুমে থাকতে ইচ্ছা করে না, তাই মিম কলেজে যাবে। আজ থেকে এটা বাবা মাকে বলে দেয়। মিম, আমি আজ কলেজে যাব মা, আর কয়েকটি দিন পরে যাইতি, সুস্থ হতি আরও। মিম, না মা, আমি আজই যাব আজ কলেজে। মা, ঠিক আছে তুই যা, ভালো বুঝিস। এরপরে মিম সময় মতো কলেজ চলে যায়। গিয়ে রাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে রাজকে পায় না। সবাইকে জিজ্ঞেস করে, রাজকে দেখেছো? কেউ বলতে পারে না রাজ কোথায়। তখন একটি মেয়ে এসেই বলে, আপু, রাজ ভাই তো প্রায় 1.5 মাস থেকে আসে না কলেজে। মিম, কি বলো তুমি? আপু, আমি দেখি নাই ভাইয়াকে। মিম, ঠিক আছে আপু, ধন্যবাদ। মিম ভাবতে থাকে, এই রাজ গেল কোথায়, কিছু হয়েছে নাকি? ভয়ে কলেজে আসতেছে না এ। সব ভাবনা যেন মাথা থেকে যাচ্ছেই না। মিমের ক্লাসেও মন বসতেছে না, তাই বাসায় ফিরে এসেই শুধু রাজের কথাই ভাবতে থাকে। তখনই মনে পড়ে বাবার কথা। বাবা বলেছিল রাজ চলে যাবার পরে আর কখনো ফিরে আসেনি, ও টাকা দিতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ে মিম। ঠিক তখনই মিম ভাবতে থাকে রাজের রহস্য হাসপাতালে আছে। আর একটি মুহূর্ত দেরি না করে মিম হাসপাতালে চলে যায়। মিম, ডাক্তার আপনি মিথ্যা বলবেন না, বলুন রাজ কোথায়? ডাক্তার, আমি কি জানি রাজ কোথায় আর রাজকে? মিম, মিথ্যা বলবেন না ডাক্তার। মিথ্যা বলবো কেন আপনাকে? তখনই মিম বলে ওঠে, মিম আপনার বাচ্চার কসম আপনি চেনেন না? তখনই ডাক্তার বলে উঠেছে, রাজ আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। মিম, ডাক্তার আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ ডাক্তার, যা বলেছি সব কিছুই সত্যি। আপনার জন্য নিজের জীবন ত্যাগ করেছে। মিম, কি আমার জন্য মানে? ডাক্তার, তবে শুনুন কি হয়েছিল সেই দিন। আমি চেম্বারে বসেছিলাম, ঠিক তখনই রাজ এসে বলে, ডাক্তার একটি কথা বলতে চাই আমি। ডাক্তার, বলো কি বলবা? রাজ, মিমকে বাঁচাইতে আর কত সময় আছে? ডাক্তার, এখনও 7 থেকে 8 ঘন্টা। রাজ, ডাক্তার আমি জানি মিমের বাবা মা এত টাকা জোগাড় করতে পারবে না। ডাক্তার, না পারলে আমাদের কিচ্ছুটি করার নেই। রাজ, আমি মিমকে বাঁচাবো। ডাক্তার, তবে টাকা পেমেন্ট করুন আপনি। রাজ, টাকা দিয়ে না ডাক্তার। ডাক্তার, তবে রাজ, আমি 2টি চোখ আর 2টি কিডনি আমি দিতে চাই মিমকে। ডাক্তার, এটা অসম্ভব, কখনোই হবে না। রাজ, কেন হবে না ডাক্তার? ডাক্তার, কারণটি হলো আমরা একটি ভালো মানুষকে মেরে ফেলে একজন অসুস্থ লোককে বাঁচিয়ে তুলব, এটা আমাদের রুলসের বাহিরে। রাজ,
কিন্তু এটা করতেই হবে ডাক্তার। ডাক্তার, না হবে না, আপনি এখন আসতে পারেন। ঠিক তখনই রাজ এসে আমার পায়ে পড়ে কান্নার সুরে বলতে থাকে, রাজ, ডাক্তার প্লিজ না করবেন না। ওর একটি সুন্দর ভবিষ্যৎ আছে, ওর বাবা মা আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, অনেক সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। ডাক্তার, তোমার ভবিষ্যৎ কি খারাপ নাকি? রাজ, ডাক্তার, আমার ভবিষ্যৎ খারাপই, কারণ হলো আমার বাবা মা নেই। আমার এই পৃথিবীতে যে একজন বন্ধু ছিল মিম, সেও আজ মৃত্যু পথে। প্লিজ না করবেন না। জানেন ডাক্তার, আমার কারণেই মিমের এমন অবস্থা হয়েছে। ডাক্তার, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। রাজ, না ডাক্তার, প্লিজ প্লিজ এখনই অপারেশন করেন। ডাক্তার, ঠিক আছে চলো অপারেশন রুমে। রাজ, ডাক্তার আমার একটি কাজ করবেন প্লিজ। ডাক্তার, বলো কি কাজ? রাজ, এই সম্পর্কে কাউকে কিছুই বলবেন না, আমি যে এইসব দিতেছি। আর হ্যাঁ, যদি কখনো মিম এইসব জানতে পেরে আপনার কাছে আসে, তবে এই চিঠিটা ওকে দিবেন। ডাক্তার, এখানে কি লেখা আছে? রাজ, আছে অনেক কিছুই লেখা আছে, যাই হোক আপনি কখনো খুলিয়েন না। আমার এই আবদারটি আপনাকে পূরণ করতে হবে প্লিজ। ডাক্তার, ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। রাজ, এখন চলুন অপারেশন রুমে। এরপরে অপারেশন করে রাজের চোখ কিডনি আপনার শরীরে দেয়া হয়। ডাক্তারের মুখে এইসব কথা শুনে মনে হচ্ছে কল্পনায় ভাসতেছে মিম। ডাক্তার, কি হলো আপনার আবার? তখনই মিম কান্না করতে থাকে। মিম, না, রাজের কিচ্ছু হতে পারে না, আমি বিশ্বাস করি না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক্তার, ওর লাশ কি এখনও আছে? ডাক্তার, না ছিল, তবে যাদের লাশের কোনো খবর বা কিছুই থাকে না, তাদের এই হাসপাতাল থেকে গণকবর দেয়া হয়। সেই রকমই রাজের বেলায়ও হয়েছে, গণকবর দেয়া হয়েছে। মিম, ওহো আচ্ছা, ওর চিঠিটা দেখতে পারি আমি? ডাক্তার, অবশ্যই পারেন, ওয়েট আমি নিয়ে আসতেছি। এটা বলেই ডাক্তার তার কেবিন থেকে একটি কাগজ নিয়ে আসে। ডাক্তার, এই নেন আপনার কাগজটি, আমি এখন আসি, ধন্যবাদ। মিম, ঠিক আছে ডাক্তার। এরপরে মিম কাগজটি নিয়ে বাসায় চলে আসে, এসে পড়তে থাকে যা লেখা ছিল। প্রিয় বেস্ট ফ্রেন্ড, আশা করি এখন সুস্থ আছিস আর কান্না চোখে আমার লেখা চিঠিটা পড়তেছিস। যাই হোক, আমার জন্য কষ্ট পাস না প্লিজ। আর সেই দিনের জন্য কিন্তু সরি রে, আমি একটু মজা করতেছিলাম, কিন্তু তুই সিরিয়াসলি নিলি। তোকে বোঝাইতে চেষ্টা করলাম, কিন্তু বুঝলি না, দৌড় দিলি আমাকে রেখে, আর একটি ট্রাক এসে ধাক্কা দিল। কথায় আসি, ওইসব বাদ দে, তোর জীবনে এত কষ্ট আমাকে একটুও জানালি না কেন? তোর আর হাসিবের মধ্যে এত কাহিনী আমাকে কিন্তু জানাইতে পারতি। জানিস খুব কষ্ট পাইছি তখন, যখন তোর বাবা হাসিবকে ফোন দিল টাকার জন্য। স্যাডাম না করে দিল হাসিব। সত্যি বলতে হাসিব তোকে ভালোই বাসে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে মনে মনে ভালোবাসতাম, সময় হলে বলতাম তোকে আমার মনের সব কথা, কিন্তু তার আগে আমাকে দূর আকাশে চলে যেতে হলো। আমি কিন্তু ওই দূর আকাশ থেকে তোকে দেখব। তুই তো জানিস আমি কেমন খারাপ ছেলে ছিলাম, কত কি করতাম তোর সাথে মিশে, আমার জীবনটাই চেঞ্জ হয়েছিল। তবে বল, তোকে না বাঁচিয়ে আমি থাকতে পারি কি? একটি কথা বলি শোন, আমার জন্য কষ্ট পাবি না, সব সময় ভেবে চিন্তে কাজ করবি, বাবা মার কথা মতো চলবি, মনে থাকবে তো? একটি কথা, আই লাভ ইউ মিম। রাজের এমন কথাগুলো শুনে মিম পাগলের মতো কান্না করতে থাকে। তখনই মিমের বাবা মা চলে আসে রুমে। কি হয়েছে মা, কান্না করতেছিস কেন এত জোরে জোরে? মিম, বাবা এই দেখো। এটা বলে মিম তার বাবাকে চিঠিটা এগিয়ে দেয়। মিমের বাবাও চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়া শেষে মেঝেতে বসে পড়ে। রাজের এমন আত্মত্যাগ দেখে সবাই থমকে যায় আর ভাবতে থাকে এমন ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে, যে নিজের জীবনের মায়া ত্যাগ করে চলে যায়। ঠিক তখনই হাসিবের মায়ের আবির্ভাব হয় বাসায়। এসে বলতে থাকে যে, একটি কথা বলি, রাজ কিন্তু এখনও মরেনি, বেঁচে আছে। মিম, শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো। কেন, আপনি আগে শুনেন নাই নাকি আজ শুনলেন? মিম, 6-7 দিন আগেই শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, চোখ হারাইছো, কিডনি ড্যামেজ হলো। মিম, হয়েছিল, কিন্তু এত টাকা কোথায় পেলে? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এত টাকা? মিম, সেটা আপনাকে বলতে হবে না, বুঝেছেন? মানে আমাকে বলবে না তো কাকে বলবে শুনি? আমি তোমার শাশুড়ি হব। হাসিবের মায়ের মুখে এই কথাটি শুনে মিম হাসতে থাকে। মিম, আপনার কথা শুনে আমার এত হাসি পাচ্ছে, বলার ভাষা নেই। এখানে হাসার কি আছে? আপনাকে এত কথা বলতে পারবো না, আমাদের বাসা থেকে বেরিয়ে যান আপনি। তখনই হাসিবের মা বলে,
আমাকে অপমান করতেছেন করেন, সময় আমারও আসবে, আমিও দেখিয়ে দিব। আমার ছেলের কাছ থেকে চুপিসারে অপারেশনের টাকা নিয়ে এখন নাটক শুরু করেছে সবাই। এই কথাটি শুনে মিমের মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বড় বোন হাসিবের মাকে কষে একটি থাপ্পড় দেয় আর বলে, যা আমার বাসা থেকে বেরিয়ে যা। একটি কুপুত্র জন্ম দিয়েছিস আর বলিস আমার টাকা নিয়েছিস। হাসিবের মা, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় দিস? আর শোন, টাকা নিয়েছিস কি না আমি ভালোই জানি। যদি টাকাই না নিবি তবে ফোন দিছিলি কেন? এখন টাকা পাইছিস তো মিথ্যার আশ্রয় নিচ্ছিস। ধরলাম টাকা নিস নাই, তবে এত টাকা কই পাইলি? এবার মেয়ের টাকার জন্য কি তুই দেহ ব্যবসা করতে নাকি? মিম, আপনি যদি আমার বাবা মা সম্পর্কে আর একটিও বাজে কথা বলতেছেন তবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বেয়াদব মহিলা, চলে যান এখান থেকে। এরপরে হাসিবের মা আর কোনো তর্ক না করে সেখান থেকে চলে আসে। মিম, মা, এই মহিলা যেন আমাদের বাসায় কখনো না আসে। আর হ্যাঁ, একটি কথা, হাসিবের সাথে যা যা চুক্তি বলতে কথা বলেছিলে না? মিমের বাবা, মিম, ওইসব কিছু ভুলে যাও। আমি আর কখনো বিয়েই করব না। যদিও করি তবে হাসিবকে না। কিন্তু মা। মিম, কোনো কিন্তু নেই বাবা, আমি যা বলেছি তাই। ওর মতো খারাপ ছেলে আমার জীবনে আসুক আমি চাই না। ও একটি লম্পট, একটি চিটার। মিমের বাবা, ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস তাই কর, সমস্যা নেই। তবে জানিস মা, আমি না রাজের এই ঋণটা কখনো ভুলবো না। আমরা বাবা মা হয়ে যে কথাটি ভাবি নাই, সে একজন তোর বন্ধু হয়ে কথাটি ভেবেছে। সত্যি ওর মতো ছেলে লাখে একটিও হয় না। মিম, বাবা, ঠিকই বলেছ। আমার রাগের কারণে আজ এত কিছু হলো। আমি যদি তখন রাগ না হতাম তবে কিচ্ছুটি হতো না। যা হবার হয়েছে, বাদ দাও ওইসব। মিম, তুমি টেনশন করিও না, আমরা আছি মা তোর পাশে। রাজের জন্য আমরা সব সময় দোয়া করব যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস জায়গা দেয়। মা, ঠিকই বলেছ। এরপরে মিমের মা বাবা সবাই মিলে কথা বলতে থাকে একে অপরের সাথে। আমি কে, আমি কোথায় আছি, কেউ কি নাই রুমে? ঠিক তখনই একটি মেয়েলি সুরে কথা ভেসে আসে। একটু পর সব বলতেছি, নামাজটি শেষ করি ঈশার আগে। ঠিক আছে। প্রায় 20 মিনিট পর নামাজ শেষ করে মেয়েটির রুমে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কে, আমি এখানে কি করতেছি, আর আমার মাথা ঘুরতেছে কেন? এমন কথা শুনে মেয়েটি বুঝে ফেলে যে সে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। তখনই মেয়েটি বুদ্ধি আটিয়ে বলে, আপনার নাম হলো নীল, আপনার বাসা এটাই। ওহো, কিন্তু আমি কে? আমি হলাম রূপা, আমিও এই বাসায় থাকি। আপনি একটু অসুস্থ, তাই আপনার সেবা যত্ন করতেছি আমি। আচ্ছা, আমার কি হয়েছে? আমি অসুস্থ কেন? রূপা, সব কিছু পরে শুনিয়েন, এখন একটু রেস্ট নেন আপনি। এটা বলেই রূপা নীলকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই ভাবতেছেন কি হচ্ছে এইসব, তবে শুনুন। এখানে নীল নামের ছেলেটি হলো রাজ, আর রুমা নামের মেয়েটি হলো একজন ডাক্তার। রাজের যেই হাসপাতালে অপারেশন হয়েছিল সেই হাসপাতালের একজন বউ ডাক্তার হলো রূপা। সবাই ভাবতেছেন রাজ কেমনে বেঁচে আছে। এটা সিক্রেট, পরে বলবো সবাইকে বুঝিয়ে। রাজ কেমনে বেঁচে ফিরল। আর হ্যাঁ, রাজ সব কিছু ভুলে যাবার কারণে রূপা রাজের নাম দেয় নীল। চলুন গল্পে ফিরি। এখন নীল, আচ্ছা আমি কি করি? রূপা, বর্তমান তুমি বেকার, কাজকর্ম করো না, সুস্থ হলে করবে। আপনি কি করেন? আমি রংপুর হাসপাতালের একজন ডাক্তার। ডাক্তার আবার কি জিনিস? তুমি বুঝবে না, তুমি সুস্থ হলে সব কিছুই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কে হন? রূপা। নীল এই কথাটি শুনে একটু থমকে যায়। কি বলবে নীলকে? ঠিক তখনই রূপা বলে ওঠে, আমি তোমার ভালোবাসা। তুমি সুস্থ হলে আমরা একে অপরকে বিয়ে করব। বিয়ে করে কি হবে পরে বলবো, এখন ঘুমাও তো তুমি। এরপরে রূপার কথা মতো নীল ঘুমিয়ে পড়ে। এইভাবে রূপা আর নীলের জীবন কাটতে লাগলো। রূপা এখন নীলকে ভালোবেসে ফেলেছে অনেক, তাই রূপা চায় না নীলের স্মৃতি আবার ফিরে আসুক। কারণ রূপা এখন নীলকে নতুন করে সব কিছু শিখিয়েছে। ভালোবাসা কী, কাজকর্ম কী, বলতে এভরিথিং। যদি স্মৃতি ফিরে আসে আর এই নীলের জীবনে যদি অন্য কোনো মেয়ে জড়িয়ে থাকে তখন নীলকে আর পাবে না রূপা। তাই স্মৃতি যাতে না ফিরে আসে এটাই কাম্য করে রূপা। আচ্ছা নীল, একটি কথা বলি। হ্যাঁ বলো, কি বলবা? তুমি কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে? না, ছেড়ে যাব না। কেন শুনি? না মানে এমনি বললাম আর কি। আচ্ছা তাই বলো।
আচ্ছা তুমি থাকো, আমি হাসপাতাল থেকে আসলাম, পোশাক চেঞ্জ করে আসি। না, আমার সামনে চেঞ্জ করো তুমি, এটা হয় নাকি? বিয়ে করি আগে, তারপরে দেখিও, তোমার সামনেই চেঞ্জ করব। না, এখনই চেঞ্জ করতে হবে। এমন করে না সোনা পাখিটা আমার। যাও, তোমার সাথে আর কথা নেই। তুমি আমার সামনেই চেঞ্জ করলে কি হবে? এবার একটু বাধ্য হয়ে নীলা হাসিবের সামনে পোশাক চেঞ্জ করতে থাকে। আর নীল যেন অপলকে তাকিয়ে আছে। এই কি দেখতেছো এমন করে? তোমাকে দেখতেছি। আমাকে বুঝি দেখতে ভালো লাগতেছে তোমার? অনেক। কথাটি বলে নীল রূপার কাছে যেতে থাকে। এ কী করতেছো? এইদিকে এসো না। কে শোনে কার কথা? নীল গিয়ে রূপার হাত দুটি দেয়ালে চেপে দিয়ে ধরে, ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। কাঁপা কাঁপা ঠোঁটে বলতেছে, এই কি করতেছো? তোমাকে এই অবস্থায় দেখে আমার অন্য রকম একটি অনুভূতি হচ্ছে। তাই বুঝি? কেমন অনুভূতি তা আমি জানি না। কথাটি বলেই রূপার গলায়, ঘাড়ে, পিঠে পাগলের মতো চুমু দিতে থাকে। রূপা বুঝতেছে না কি করবে, কারণ নীলকে কোনোভাবে আঘাত দেয়া যাবে না, তাই আর বাধা দেয় না। আর 1.5 মাস পর তো বিয়ে হবে আমাদের, এটা ভেবেই রূপাও সায় দেয়। রূপা এবার আগ্রহ নিয়েই নীলের ঠোঁট দুটি নিজের করে নেয়। একটু পর রূপা দেখতে পেল পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। লজ্জা পাইতেছে রূপা, কিন্তু কিছুই করার নেই। এরই মধ্যে নীল রূপাকে কোলে তুলে নিয়ে আসে খাটের উপরে। এনেই রূপায় সেই সুন্দর নাভিটির উপরে আলতো করে 2 ঠোঁটে ছোঁয়া দেয়। এমন ছোঁয়া পেয়ে যেন রূপার শরীরের হার্টবিট বেড়ে যায়। থাক, আর গভীরে না যাই। বুঝতেছেন এখন কি হবে? বেশি গভীরে গেলে কিছু কিছু শিক্ষিত মূর্খ আছে এসে রিপোর্ট দিবে, এটা আমি চাই না। শিক্ষিত মূর্খরা বুঝে না এটা কাল্পনিক গল্প। অন্যদিকে মিম, আল্লাহ তুমি রাজকে জান্নাত নসিব করিও। আমার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছে পাগলটা। আল্লাহ তুমি ওকে ভালো রাখিও, ওর জীবনের সব পাপ ক্ষমা করে দিও। মিম নামাজে বসে দোয়া করতেছে রাজের জন্য, যাতে ওর জীবনের সব পাপ মুছে দেয়। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজের শব্দ আসে। সেই দিকে কান না দিয়ে মিম নামাজে মনোযোগ দেয়। নামাজ শেষ করে যখনই মোবাইলটি হাতে নেয়, দেখতে পায় যে বেঈমানটা মেসেজ দিয়েছে। সবাই ভাবতেছেন বেঈমানটাকে। বেঈমানটা হলো হাসিব, SMS দিয়েছে। হাসিব, হাই, কেমন আছো? মিম হাসিবের মেসেজ দেখেও কোনো রিপ্লাই দেয় না, কারণ হাসিবের সাথে ফালতু কথা বলার মিমের কোনো টাইম নেই। তাই মিম আবার মোবাইলটি রেখে খাইতে যায়। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে আবারও মেসেজ আসতেই আছে। কেমন আছো সোনা পাখি? কি হলো, কথা বলো। মিম, তুমি কি রাগ করে আছো আমার উপরে? বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। লাভ ইউ মিম। কি হলো বেবি, রিপ্লাই দাও। তুমি রিপ্লাই না দিলে কিন্তু আমি মারা যাব, হাত কাটবো। আল্লাহ দোহাই লাগে, একটি রিপ্লাই দাও। তোমার মায়ের কসম লাগে, রিপ্লাই দাও। সোনা পাখি আমার। যখনই হাসিব মায়ের কসম দেয় তখনই মিম রিপ্লাই দেয়, আসসালামু আলাইকুম। কাকে চাই? ওয়ালাইকুম সালাম। কাকে চাই মানে? তোমাকে চাই সোনা, ভদ্রভাবে কথা বলুন। বলে আমার সোনা পাখিটা রাগ করেছে। পরিবারের লোক আপনাকে শিক্ষা দেয়নি একজন অপরিচিত মেয়ের সাথে কেমনে কথা বলতে হয়? হাসিব, অপরিচিত মানে? মিম, হ্যাঁ অপরিচিত। আমি আপনাকে চিনিও না। তুমি আমার হবু বউ, বুঝেছো? মাথায় রাখিও। তখনই মিম হা হা করে হেসে দেয়। হাসো কেন? মিম, আপনার কথা শুনে আমার হাসি থামছে না। সত্যি আপনি একজন অভিনেতা হতে পারেন। হাসিব, হোয়াট? মিম, আর মেসেজ দিয়েন না, বাই। হাসিব, মিম শোনো একটু। মিম, জি বলুন। কি বলবেন? হাসিব, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচবো না। মিম, এইসব ডায়লগ টিভিতেই মানায়, বাস্তবে না। হাসিব, কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? মিম, আপনাকে কিচ্ছু করতে হবে না ভাইয়া। হাসিব, ওই ভাইয়া বলো কেন? আমি তোমার স্বামী, বুঝেছো? মিম, আর একটিবার যদি এই কথা বলেন তোমার ব্যবহার খারাপ হবে। হাসিব, কেন? আমাদের তো বিয়ে হবে 5 বছর পরে, আর মাত্র 1 বছর আছে। আমি বাসায় গিয়ে বিয়ে করব ভাবতেছি। মিম, ওহো, আপনার এই 4 বছর ভালোবাসা কোথায় ছিল? কই একদিনও খবর নিলেন না আমি কেমন আছি, ভালো আছি নাকি খারাপ আছি? হাসিব, সরি। মিম, সব কিছু সরি দিয়ে হয় না, বুঝেছেন? জানি, তবুও ক্ষমা করে দাও। আপনি ক্ষমার যোগ্যও না। কেন, আমি কি খুব বেশি ভুল করেছি? সেটা আপনি ভালোই জানেন। আচ্ছা, একটি কথা বলি আপনাকে। বলো। আমার সাথে কেন এমন করেছেন? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? আপনিই তো আমাকে সেই দিন পার্কের রুমে নিয়ে গিয়েছিলেন,
কিন্তু যখন মানুষ সাংবাদিক আমাকে এত খারাপ খারাপ মন্তব্য করলো, আপনি কেন কিছু বলেন নাই? আপনি তো বলতে পারতেন, এটা আমার বউ, আমরা ঘুরতে আইছি। পারতেন কি না বলতে? জানেন যখন সাংবাদিক আমাকে পতিতালয়ে থাকি, দেহ ব্যবসা করি, এইসব কথা বলছিল, আমার এত খারাপ লেগেছিল। কিন্তু আমি ভেবেছিলাম সবার ভুল ধারণা পাল্টে দিব আপনার দ্বারাই। আপনি যদি বলতেন আমিও গিয়েছিলাম, আর যদি বলতেন মিম আমার বউ, দেখতেন কেউ আমাকে ভুল বুঝতো না। আমি কিন্তু জানি আপনি কেন এমন করেছেন। কেন? আপনার মান সম্মানের দিকে তাকিয়ে আর কিছু বলেন নাই। আমি ভয় পাইছিলাম খুব। খুব ভালো, আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে এখনও ভালোবাসেন কি? অনেক অনেক। তবে আমার যখন কিডনি ড্যামেজ হলো, চোখ অন্ধ হলো, তখন আপনি কই ছিলেন? তখন তো ঠিকই বলেছেন যে তখনই হাসিব বলে। আমি তখন অনেক খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু আমার বাবাকে ঠিকই অপমান করেছেন আপনি। আমার বাবা যখন অপারেশনের জন্য টাকা চেয়েছিল, আপনি কি বলেছিলেন মনে আছে কি? না, মনে নেই। মনে না থাকারই কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমার কে যে ওকে টাকা দিব, আর অন্ধ মেয়েকে কখনো বিয়ে করব না বলেছেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিয়েন না। বন্ধুরা, এর পরের অংশ শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে